আসসালামু আলাইকুম। এখন দেখেন, কোনো অস্ত্র দরকার নাই, পিস্তল দরকার নাই, খালি হাতেই আপনি কাজ সাইরা নিতে পারবেন। কোনো সাক্ষী প্রমাণ দরকার নাই যে আমি তো অস্ত্র নিয়ে যাই নাই, কোনো ছুরি ছিল আমার হাতে, পিস্তল ছিল, কিছুই তো না। খালি ওই লুঙ্গির নিচে হাতটা ঢুকাই দিলেন, বাস কাজ হয়ে গেল। কি ভয়াবহ ব্যাপার, তাই না? জানেন, আমার একটা ছবি, নাম উল্টা পাল্টা 69, মান্না আছে, পূর্ণিমা আছে, আমি নিজেই প্রডিউসার, নিজেই ডাইরেক্টর। তো ওই ছবিতে একটা দৃশ্য ছিল, ভিলেন প্রতিশোধ নিতে চায় এক সাংবাদিকের উপরে। ওই সাংবাদিক কি করছে, তার নামে পত্রিকায় লেখছে যে সে চাঁদাবাজ, সন্ত্রাসী। ভিলেনের নামে লেখছে এই কথাগুলো, একদম হেডলাইন দিয়া, ছবি দিয়া। এটা তাকে আবার দেখাইছে তার চেলায় যে এই সাংবাদিক আপনার নামে এই যে এই পত্রিকায় লেখছে। বাস, তার তো ভাই বুঝছেন না, ভিলেন মানুষ যেটা হয়। ওই সাংবাদিকের বাসায় চলে গেছে, ওর বউরে কইছে যে ভাবি আপনি ঘরের ভিতরে যান। ঘরের ভিতরে যাওয়ার পর সে করছে কি, ওই সাংবাদিকরে একটা সাইডে নিয়ে যায়, হুট করে তলের মধ্যে হাত দিয়ে দিছে। এটা আমারই আইডিয়া ছিল। আমি চিন্তা করলাম ওই পিস্তল ধরবে বা ছুরি ধরবে, অনেক সময় দেখা যায় না ওই যে বইয়ের গলা ছুরি ধরছে যে ওইখানে সিগনেচার কর। কিন্তু আমার ভিলেন কি করলো, ওই জায়গাটায় হাত দিয়ে দিল আর বলল যে তুই এই যে এই কাগজে লেখ যে আমি অমুক কোম্পানির টাকা খায়া আপনার নামে এই বদনাম লিখছি। অর্থাৎ ওই সাংবাদিক যে রিপোর্টটা করছিল ওইটা অন্য কারো কাছ থেকে টাকা খায়া করছে, ওইটাই দলিলে লেখা নিয়ে আসছে, আর ওই দলিল সই করতে বলতেছে, আর ধৈরা রাখছে ওই জায়গাটা। আর ওই লোক তো ভাই নিঃশ্বাস নিতে পারতেছে না, মানে ওই সাংবাদিকের ওই দুইটা ধৈরা রাখছে, বুঝছেন তো? এখন ওই সাংবাদিক তাড়াতাড়ি ওইখানে সিগনেচার করে দিছে বাঁচার জন্য, আর ওই ভিলেন ওইটা নিয়ে আবার অন্য পত্রিকায় দিয়ে দিছে যে আপনার এটা ছাপান। তার তো ভাই সব জায়গায় জোর খাটাইতে পারে, কারণ সে তো ভিলেন। এখন দেখেন, সেন্সারে যাওয়ার পর আমাকে ডাকছে যে আপনার এটা দেওয়া যাবে না, ওইটুক কাইটা ফালাই দিছে, পুরো দৃশ্যই ফেলাই দিছে। এখন আমি গল্পের লিঙ্ক কেমনে বুঝামু, আমি গল্পটা বুঝামু কেমনে? আমি ওনাদের সঙ্গে একটু তর্ক করলাম, কিন্তু আমাকে ওনারা যে যুক্তিটা দেখাইলো, তারপর আমি চুপ হয়ে গেলাম। দেখেন, আপনি এমন একটা পদ্ধতি আবিষ্কার করতেছেন যেখানে দা লাগবে না, ছুরি লাগবে না, পিস্তল লাগবে না, হাত দিয়ে এই কাজটা করতে পারবে। তার মানে আপনি একটা নতুন রাস্তা দেখাই দিতেছেন, যারা অপরাধ করে, অপরাধ জগতের মানুষদেরকে একটা নতুন রাস্তা দেখাই দিতেছেন। এটা কি দেওয়া উচিত? আমি তখন বললাম যে না, এটা তো আসলে উচিত না। তখন আমি ওদের সঙ্গে একমত হইলাম। মনে মনে কষ্টও পাইছি, কারণ আমার টাকা খরচ হবে, আবার এটা শুটিং করতে হয়েছে গাজীপুর হোতাপাড়া যায়, আবার ইউনিট নিয়ে যাইতে হয়েছে, আবার একদিনের শুটিং খরচ বুঝিনি তো 1.5-2 লাখ টাকা চলে গেছে, কিছু করার নাই। কিন্তু দেখেন, সেন্সার তো দিল না। কেন দিল না? যেন জনগণ এগুলো না দেখে, দেখে নষ্ট হয়ে যাবে। কিন্তু আজকে সেন্সার আছে, কোনো সেন্সার লাগে? এই যে আমরা সবাই দেখতেছি, একজনের অফিসের ভিতরে ঢুইকা এক মুরব্বীর ওই কাপড়ের নিচে হাত দিয়ে দিছে, চাইপা ধরছে। এর আগে ভাই 2-3টা চরও মারছে, আর ওইটা চাইপা ধরে কি করতেছে, চেক লেখায় নিতেছে। আবার একটা ব্ল্যাঙ্ক চেকও নিছে, ওইটা সে নিজে লেখা নিবে অ্যামাউন্ট। ওদের সাথে একটা লেনা দেনা ছিল অতীতের, এরকমই শোনা যায়। কিন্তু ও যে কাজটা করতেছে, এটা তো আর কোনো সেন্সার হইল না। এটা সেন্সার ছাড়া সবাই দেখা ফেলাইলো। এখন তো যারা অপরাধ জগতের, তারা তো একটা নতুন রাস্তা পাওয়া গেল। ওই যে আমার সেন্সার বোর্ড থেকে যেভাবে বুঝাইছে, ওইটাই এখন বুঝে নেন। এখন তো নতুন রাস্তা পাওয়া গেল, কোনো অস্ত্র নিবে না, কিচ্ছু নিবে না, কারো বাসা যায় ঢুইকাই লুঙ্গির নিচে হাত দিয়ে দিবে। কত ভয়াবহ ব্যাপার! আর ওইখানে ধরলে ভাই জান বাইরে হয়ে যায়। তো পিস্তল দিয়ে হয়তো আপনার 5 মিনিট লাগবে লেখাইতে, আর ওইখানে ধরলে 1 মিনিটের মধ্যে আপনি লেখা দিবেন। তো নতুন একটা রাস্তা দেখায় দিল এই লোকটা, ডেঞ্জারাস লোক। কিন্তু কথা হচ্ছে সে কোন দল করে। অনেকে বলে ভাই দলের সাথে সন্ত্রাসীর কোনো সম্পর্ক নাই। আমি বলতে চাই, দল ছাড়া কোনো সন্ত্রাসীর জন্মই হয় না। হ্যাঁ, দল ছাড়া বা সন্ত্রাসীর জন্ম হয় কেমনে? এই যে টাকা পয়সা পাইতো, ও এর আগে কেন এই টাকা চাইতে গেল না? এখন কেন গেল? এখন তার দল ক্ষমতায় আসছে, যার জন্য সে গেছে। যখন তার দল ক্ষমতায় ছিল না, তখন তার নিজেরও অন্ডকোষ ছিল না। অন্ডকোষ খুঁজা পাইছে কখন? ক্ষমতায় আইসা। আর ওই ক্ষমতাটাই তো দেখাইলো। আরে মুরব্বী মানুষ অনলাইনে কাঁদতেছে, কাইন্দা ফেলাইছে যে আমারে নিয়ে এই করছে। যাই হোক, অপরাধী ধরা পড়ছে।
এখন একে বাঁচাইবার জন্য দেখবেন কেউ কেউ কালো কোট পইরা চলে আসবে। নিয়ম আছে, আইনে এটা আছে, এই সুযোগটা দেওয়া আছে। আইসা কি বলবে জানেন? আমার মক্কেল, মাননীয় আদালত, আমার মক্কেল কখনো ওনার ওই আন্ডার মধ্যে হাত দেয় নাই। উনি লুঙ্গির নিচে ওই যে পা থাকে, ওই দুইটা পায়ের মধ্যে পইরা কান্নাকাটি করতেছিল, আর এটাকে গুজব হিসাবে ছড়াই দিছে। আর ওই যে মারতেছে বলবে ওইটা এআই দিয়া বানানো। এরকম কিছু যুক্তি তর্ক কইরা একটা টাইমে হয়তো 2 মাস 3 মাস পর তাকে জামিন দিয়ে দিবে। সে বাইরে হইয়া এখন ওই অন্ডকোষের নেতা হবে। তার দলের কারো অস্ত্র লাগবে না, ছুরি লাগবে না, দা লাগবে না, এই ফোর্স নাইমা যাবে আর নিজের একটা দলের নাম দিবে। কারণ তাকে তো বহিষ্কার করবে, কনফার্ম থাকেন। তার একটা দল লাগবে না, বাইরে হয়ে একটা আন্ডা কোম্পানি বানাবে। হ্যাঁ, কিছু ছেলে পেলে নিয়ে, বেকারের তো অভাব নাই, ওই ছেলে পেলে নিয়ে একটা আন্ডা বাহিনী বানাবে। দা লাগবে না, ছুরি লাগবে না, পিস্তল লাগবে না, হাত দিয়া কাম চালায়া দিবে। এইসব সন্ত্রাসীরা সাহসটা পায় দল থেকে। দলের কোনো একজন নেতা, উপরের লেভেলের না হোক, নিচের লেভেলে কোনো একজন নেতা তাকে ব্যবহার করে, তার সাথে যোগাযোগ আছে, সেই কিন্তু এখন উকিল টুকিল দিয়ে বাইর করে দিবে। অতীতের সাথে দেখছে তার ভাই ব্রাদার বাইর হইলে নেতা বাইর করে দেয়। নেতারও আবার উকিল ফিট করা থাকে। টাকার খেলা, বুঝতেই তো পারেন। এই টাকার জন্য কি না হইতাছে দেখেন। এই চাঁদাবাজি হইতাছে গুলিস্তানের মধ্যে। এই চাঁদাবাজির বিরুদ্ধে একটা মিছিল বাইর করছে জামাতে ইসলাম। ওই মিছিলের মধ্যে আক্রমণ করলো কারা? চাঁদাবাজের দল। ওদেরও দল আছে, দেখছেন, চাঁদাবাজের দল। ওদের উপর আবার নেতা আছে, নিশ্চয়ই নেতা আছে, নাইলে এই সাহসটা কিভাবে পায়? চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল বাইর করছে। ওই মিছিলে কারা হামলা করলো? কোনো রাজনৈতিক দল না, চাঁদাবাজের দল। ওই চাঁদাবাজের দল কাদের অধীনে আছে, কারা তাদেরকে সাহস যোগায়, উপরে কে বসে রয়েছে, এগুলো খুঁজে বাইর করা কোনো ব্যাপার আমাদের সাংবাদিকরা এই কাজটা করবে না। কি বলবে যে মব হইতাছে, গুলিস্তানে মব হইতাছে, ওরা মিছিল বাইর করছিল, কারা যেন আক্রমণ করছে। কিন্তু প্রতিবাদ হয়েছে, কঠিন প্রতিবাদ হয়েছে। জামাত ইসলাম ঠিক ওই স্পটে, যে স্পটে মাইক খাইছে, ওই স্পটে এখন বিরাট বড় মিছিল বাইর করছে। ওইখানে মাইক টাইক নিয়ে দাঁড়ায় গেছে। এইভাবেই তো প্রতিবাদ করতে হবে, মারামারি করার দরকার নাই। কারণ কি, পুলিশ তো আছে, আইন তো আছে, আইন নিশ্চয় তাদেরকে খুঁজা বাইর করবে। ভিডিও ফুটেজ তো আছে, সবাই হাতে ক্যামেরা আছে, সবাই সাংবাদিক, নিশ্চয় ভিডিও ফুটেজ দেখা ওইসব সন্ত্রাসীদেরকে ধৈর্য আনতে হবে। আর ধৈর্য আনার পরে আবার সেই কালো কোট, আবার সেই পেশা, আবার বাইর কইরা দেওয়া, এইটাই চলতে থাকবে। চোর পুলিশ খেলা, চোর পুলিশ খেলা। ছোটবেলায় যেভাবে চোর পুলিশ খেলতাম, এই খেলা চলতে থাকবে। গুলিস্তানে চলতেছে এই খেলা। গুলিস্তান মানে বুঝেন তো, গুল স্থান, এটা পাকিস্তান আমলের দেওয়া নাম। গুল মানি বাগান, আর স্থান মানি জায়গা, ফুলের বাগান, গুলিস্তান। ওইটাই হচ্ছে এখন চাঁদাবাজির আখড়া। এইখান থেকে প্রতিদিন ভাই কোটি টাকা চাঁদাবাজি হয় এই স্পটে। এগুলো তো আপনারা সবাই জানেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনিও জানেন এরা কারা, নিশ্চয়ই আপনি জানেন। কিছু একটা করেন, বদনাম কামাইতেছেন, মানুষ মাইনা নিতেছে না তো। এগুলা দেখেই তো মানুষ বলে শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। এই কথাগুলো কেন বলে? এই কাজগুলো আগে হইতো, কিন্তু এতটা নোংরা ভাবে হইতো না। ওই যে অন্ডকোষের মধ্যে হাত দিত না, এরকম ঘটনা তো ঘটে নাই। যার জন্য বলে আপা আসলেই ভালো হইতো। কিন্তু আপা কি আসবে? কেমনে আসবে আপা? আপা তো প্রথম দিনই ভুল কইরা ফেলাইছে ভারতে যায়া। দেখেন, ভারতে যদি না যাইতো, উনি যদি অন্য কোনো দেশে চলে যাইতো, কাতার, দুবাই, লন্ডন, না লন্ডন তো যাইতো না, কারণ তারেক রহমান সাহেব ওইখানে ছিল। অন্য কোনো দেশে গেলে খুবই ভালো হইতো। ইন্ডিয়া যাওয়াতে কি হয়েছে জানেন? আমরা তো আগে থেকেই সন্দেহ করি ভারতেরই দল আওয়ামী লীগ। ইন্ডিয়া যাওয়ার পর এটারও পাকাপোক্ত হয়ে গেছে। এই বাংলাদেশের মানুষের ভিতরে, আওয়ামী লীগেরও বড় একটা অংশের ভিতরে এখন বিরাট প্রশ্ন, আসলে তো ভাই এরা ভারতের ইশারায় চলাফেরা করে, এমন একটা ধারণা সবার মধ্যে চলে আসছে না ভাই? নিশ্চয়ই চলে আসছে। অনেক কিছু তো আমরা চোখে দেখতেছি। ভারতের মিডিয়া কি করতেছে, একটা নির্বাচিত সরকার কি সিদ্ধান্ত নিবে না নিবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এইটা নিয়ে হুমকি ধামকি কত রকম কথা। আজকে অফিসিয়াল ভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকে অফিসিয়ালি ভাবে জানাই দিছে চীনের সাথে এই তিস্তা চুক্তিটা তারা ভালোভাবে নিতেছে না। তারা মনে করতেছে ভারতের একদম পাশে, সীমান্তের পাশে চীন এসে এখানে একটা ঘাঁটি গাড়বে, এটা আমরা বিবেচনায় নিলাম, এরকম একটা কথা বলছে। আরো কি বলছে?
যে এটা আমাদের পার্শ্ববর্তী দেশের ব্যাপার, তাদের সঙ্গে আমার আলাপ আলোচনা চলতেছে, আমরা একসাথে বৈশা এটা সুরাহা করব। ভিন দেশ থেকে আইসা কেউ যেন এখানে নাক না গলায়, এরকম একটা কথা বলছে। আবার চীন এর আগেই কি বলে রাখছে যে এইটা হচ্ছে বাংলাদেশ আর আমাদের মধ্যে একটা চুক্তি, এই চুক্তি নিয়ে কেউ যদি মানে তৃতীয় পক্ষ কেউ যদি নাক গলাইতে চায় সেটা আমরা বরদাস্ত করব না। চীন তো আগেই জানে তারা মাইনা নিবে না। দেখছেন চীন আমাদের হয়ে এখন কথা বলবে। চীনের সাথে আমাদের বন্ধুত্বটা হয় পুরনো বন্ধুত্ব, এবং জামাতে ইসলামের সাথে কি সম্পর্ক চীনের এটা আপনারা সবাই জানেন। যেমনিভাবে জামাতে ইসলাম জানতো আমেরিকার সাথে কি চুক্তি হয়েছে। ডক্টর ইউনূস স্যার ওই যে নির্বাচনের 3 দিন আগে কি চুক্তি করছিল এইটা কিন্তু জামাতে ইসলাম জানতো, এনসিপি জানতো, আমাদের বিএনপি বর্তমান সরকার জানতো। আমেরিকার 250 বছর পূর্তি জন্মদিন হয়ে গেল কোথায়? আমাদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় না উত্তর প্লাজায় এটা আমার মনে নাই, কিন্তু সংসদ ভবনের ব্যাকগ্রাউন্ডে আমরা দেখলাম আমেরিকার বর্ষপূর্তি মানে অর্থাৎ 250 বছরের পূর্তি উদযাপন করলো, শুভ জন্মদিন করলো কোথায়? আমাদের সংসদ ভবনের সামনে। কারা অ্যারেঞ্জমেন্ট করলো? বর্তমান সরকার অ্যারেঞ্জমেন্ট করছে। আমাদের ডেপুটি স্পিকার ছিল, আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যার ছিল, আরো অনেক ডিপ্লোমেট ছিল, সবাই আসছে। বিরাট বড় অনুষ্ঠান, তো ওখানে বক্তব্য রাখছে ডাক্তার শফিকুর রহমান। এখন তো বুঝলেন ওই চুক্তির ব্যাপারটা, আমেরিকার সাথে ওই চুক্তিটাও আমরা মাইনা নিছি। এখানে সব দল মাইনা নিছে, আমরা জনগণ অনেকে মাইনা নেই না। টকশোতে এইসব কথা বলি না, বুঝা কথা বলে তো ভাই ভাই ব্রাদার একটা জিনিস বুঝার চেষ্টা করেন। ধরেন আপনি যে এলাকায় থাকেন, ওই এলাকায় কোনো পেতি রংবাজ আপনাকে ধমক দিল, পেতি রংবাজ আপনাকে ধমক দিছে। এখন আপনি কি করবেন? ওই পেতি রংবাজের বিরুদ্ধে থানায় যদি আপনি মামলা করতে চান, জিডি করতে চান, আপনার বাল বাচ্চা স্কুলে যায়, কলেজে যায়, আপনি কি ভাই ওর সাথে দুশ্মনী কিনা নিবেন? নিশ্চয়ই না। একটা কাজ করতেই পারেন আপনি, কি সেটা? এই যে পোলাটা, এই যে পেতি রংবাজটা, এর বড়টা কি? এর বড় একজন তো আছে যার আন্ডারে সেই রংবাজি করে, ওইটার সাথে যদি আপনি যোগাযোগ করতে পারেন, ওইটারও যদি হাত কইরা ফেলাইতে পারেন, তাই ওর রংবাজি শেষ। কারণ ও একটা ধমক দিয়ে দিবে, এই এদিকে যাবি না, ও আমার আত্মীয়, ভাই ব্রাদার, খবরদার আর যেন না দেখি। ও ঠান্ডা হয়ে যাবে তো ভাই। আমাদের নায়ক মান্না কি করতো ওই টাইমে ভাই? বাংলাদেশের বহুত বড় বড় গ্যাং লিডাররা ছিল, পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, অমুক তমুক অনেকেই ছিল। তারা কি করতো জানেন? মান্নারে ফোন করতো, এই মান্না অমুক নায়িকার সাথে তুমি কাজ করবা, এই মেয়েটারে তুমি তুইলা দাও। আসলে ওই মেয়েটা নায়িকা না, নতুন ঢুকবে। আবার বলতো টাকা পয়সা যা দরকার লাগলে প্রডিউসারে আমি দিয়ে দেবো, আমার এই মেয়েটারে নায়িকা বানায় দাও, তোমার সাথে থাকলে সে উইঠা যাবে। এখন মান্না কি করবে? হায় হায়, এটা একজন রংবাজ। ও ঠিকই খুঁজা বাইর করতো এই বড়টারে, ওই বড়টার কাছে যায় বলতো, ভাই দেখেন আমার কেরিয়ার, আমি কষ্ট করে এখানে আসছি, এই মেয়েরে নায়িকা বানাইতে চায়, আবার প্রডিউসারের সাথে যোগাযোগ করছে, তারও টাকা দিতে চায়, আমি ভাই এই ছবিটা করতে পারুম না, আমি যদি না করি আমারে তো ভাই ওই হুমকি টুমকি দিতেছে। তখন ওর সামনেই বৈশা টেলিফোন করতো ওই রংবাজ রে, হাই বেটা তুই মান্নার লগে বেয়াদবি করছ, ধমকায় দিত। ওইভাবে সে বাইচা যাইতো। কেন এতগুলো কথা বললাম? এই পেটি রংবাজদের হাত থেকে বাঁচার জন্য আমরা বড় রংবাজ বাইচা নিছি। কথাটা নেগেটিভ অর্থে নিয়েন না। আমরা আমেরিকাকে বাইচা নিছি, চীনকে বাইচা নিছি, পাকিস্তানকে বাইচা নিছি, টার্কিকে বাইচা নিছি। পাকিস্তান বলে বাংলাদেশের দিকে কেউ যদি লাল চোখ দিয়ে তাকায়, বাংলাদেশের দিকে যদি কেউ লাল চোখ দেখায়, ওর চোখ আন্ধা কইরা দিমু। পাকিস্তান বলে। চীন কি বলতেছে? বাংলাদেশের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক, এই করিডোর, এই তিস্তা, পদ্মা ব্যারেজ, বাংলাদেশের সাথে আমাদের পুরনো বন্ধুত্ব, আমাদের ব্যবসা বাণিজ্য। তৃতীয় পক্ষ কেউ যদি কথা বলে আমরা মাইনা নিব না। ব্যাপারটা বুঝছেন? ওই যে পেটি রংবাজ রে ধমকায় দিল বড় রংবাজ। বারবার রংবাজ বলতেছি বুঝার জন্য। আমরা তো ভাই সুপার পাওয়ার কেউ না, ছোট্ট একটা দেশ, আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। তাদের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতেছিলাম, তো তারা আমাদেরকে অনেক উপকার করছে এই 71 সালে। সে উপকারের বিনিময় যা নিয়ে গেছে পুরো দেশটাই তো খায়া ফেলাইতে চায়। এখন তো আমাদেরকে বাঁচতে হবে, আর ওই বাঁচার জন্যই 24 আসছে। আবার ঘুরা ফিরা 2 বছর পর আবার জুলাই চলে আসলো। দেশ পরিবর্তন হয়ে যাচ্ছে,
লক্ষণ তো দেখা দিছে, এটা আপনারা নিজেরাই দেখতেছেন সোশ্যাল মিডিয়ায়, সবাই কথা চেঞ্জ হয়েছে। শুধু আটকে আছে কোথায় জানেন? জুলাইটা কার? জুলাইটা কার? ভাই জুলাইটা আপনারা নিয়ে নেন, তাও জুলাই স্বীকৃতি দিয়ে দেন। যে মুরব্বী রাস্তার পাশে বসে ইট ভাঙতেছিল না, ওই এক একটা ইট জানেন এক একটা অ্যাটম বোম ছিল, তো ওইটা দিয়েই তো এই যুদ্ধের জয় হয়েছে। বুলেট একদিকে, আরেকদিকে ঢিল, হাতে ঢিল তার হাতে বন্দুক। দেখছেন কি রকম যুদ্ধ? এই যুদ্ধের জয় কেউ ছিনিয়ে নেওয়ার দরকার নাই, পুরো বাংলাদেশের জয়। আমরা তো বলি, আমাদের সরকারও বলে সবার আগে বাংলাদেশ। তাহলে এই বিজয়, জুলাই বিজয় বাংলাদেশের। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।